আচ্ছা আসছে পেজ নাম্বার ৮০, পেজ নাম্বার ৮০ বিবি কুণ্ডুর, ঠিক আছে? বিবি কুণ্ডুর সেট নাম্বার 11 করাচ্ছি, ঠিক আছে তো? লং কোশ্চেনগুলো, শর্ট কোশ্চেনগুলো হয়ে গেছে। ফার্স্ট কোশ্চেন দিয়েছে PL অ্যাপ্রো। ঐশিকী, প্রিয়া and Devarati are partners in a firm. Their capital balance as on 1/4/13 were 50,000, 60,000, 70,000. Prepare PL appropriation account for the year ended 31st March 2022 after considering the following information. IOC বলে দিয়েছে, দেবারতির স্যালারি দিয়েছে, পার্টনার্স প্রফিট বিফোর চার্জিং অ্যাবাভ 51,000, পার্টনার উইল শেয়ার প্রফিট অ্যান্ড লস ইকুয়াল। সিম্পল একটা কোশ্চেন দিয়েছে, একদম সিম্পল একটা অঙ্ক দিয়েছে। এখানে লিখতে হবে কি, প্রফিট and loss appropriation অ্যাকাউন্ট। এদিকে ক্রেডিট সাইড আর এদিকে ডেবিট সাইড। এদিকে কি লিখতাম, ডাইরেক্ট অঙ্কে ফোকাস করছি, খুব বেশি তাকে ফোকাস করছি না। বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বলে লিখতাম নেট প্রফিট, কত টাকা দিয়েছে 51,000। ডেবিটে লিখতাম টু IOC ইন্টারেস্ট অন ক্যাপিটাল, IOC কত বলেছে, বলছে ঐশিকী, প্রিয়া, দেবারতিতে ক্যাপিটাল 50,000, 60,000, 70,000, পার্সেন্টেজ ছিল 5%। ঐশিকী, প্রিয়া আর দেবারতী 50,000 টাকা ক্যাপিটাল ঐশিকীর, প্রিয়ার 60,000, দেবারতী 70,000। কত পার্সেন্ট ছিল? 5%। 50,000 5% করলে হবে 2,500 টাকা, 60-এর 5% করলে হবে 3,000 টাকা, 70-এর 5% করলে হবে 3,500 টাকা। তাহলে 9,000 টাকা হচ্ছে। IOC হয়ে গেল 9,000 টাকা। নেক্সট কি বলেছিল, দেবারতী স্যালারি পাবে 1,500 টাকা পার মান্থ। তাহলে 1,500 ইন্টু 12 করলে 18,000 টাকা। টু দেবারতীর স্যালারি হবে 18,000 টাকা। টু দেবারতীস স্যালারি হবে 18,000 টাকা। 1,500 ইন্টু 12, শেষ। এবার ভাগ করে দেবো প্রফিটটা, 51,000, এইদিকেও লিখবো 51,000। 51,000 থেকে 9 আর 18 মানে 27,000 টাকা বাদ দিলে রইল কত? 24,000 টাকা। আমি কি লিখতাম, টু ব্যালেন্স অফ প্রফিট ট্রান্সফার টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, ঠিক আছে? ঐশিকী, প্রিয়া আর দেবারতী ইকুয়ালি ভাগ করতে হবে, মানে 8,000 টাকা করে প্রত্যেকে পাবে। শেষ হয়ে গেল অঙ্কটা। বেরিয়ে অ্যান্সার 24,000 টাকা। দেখ, দেখ অ্যান্সার 24,000 টাকা ছিল, মিলে গেছে। এই ছিল সিম্পল একটা সাম। নেক্সট, আচ্ছা এর সঙ্গে একটা থিওরি দিয়েছিল, বলেছিল স্টেট ডিফারেন্স বিটুইন ফিক্সড ক্যাপিটাল অ্যান্ড ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল। ফিক্সড ক্যাপিটাল এবং ফ্লাকচুয়েটিং ক্যাপিটালের পার্থক্য। 2 নম্বর অঙ্ক ছিল একটা ইস্যু অফ শেয়ার থেকে দিয়েছিল, ফরফিচারের অঙ্ক। বলছে প্রীতম লিমিটেড ফরফিটেড 200 শেয়ার্স অফ ₹10 ইচ, ঠিক আছে? 200টা শেয়ার ফরফিট করছে 10 টাকা দামের। ফুললি কলড আপ ফর নন পেমেন্ট অফ ফাইনাল কল। কেন ফরফিট করছে? ফাইনাল কলে 3 টাকা দিতে পারেনি। দিস শেয়ার্স আর সাবসিকুয়েন্টলি রিইস্যুড 8 টাকা করে, পাস নেই জার্নালিটি ইন দ্য বুকস অফ প্রীতম লিমিটেড, ঠিক আছে তো? তাহলে লিখি ফরফিচার জার্নালটা করতে হবে। কি লিখো ফার্স্ট জার্নাল, শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট 200 ইন্টু 10 কত হচ্ছে? 2,000 টাকা। টু কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট টু শেয়ার ফরফিটেড অ্যাকাউন্ট। তাহলে কত টাকা করে কলে দিতে পারেনি? এখানে বলে দিয়েছে কলে 3 টাকা করে দিতে পারেনি। তাহলে 200 ইন্টু 3 600 টাকা হবে। আর পাওয়া গেছে কত? তাহলে 1,400 টাকা।
হয়ে গেল। এবার রিইস্যু জার্নাল করব। রিইস্যু জার্নাল করলে হবে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, শেয়ার ফরফিটেড অ্যাকাউন্ট ডেবিট, টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। দেখা যাক কতগুলো শেয়ার রিইস্যু করেছে। 200টা শেয়ার রিইস্যু করেছে 8 টাকা করে। 200 ইন্টু 8 করলে কত হবে? 1600 টাকা। 200 ইন্টু 2 করলে হবে 400 টাকা, আর এটা 2000 টাকা। মানে 200টা শেয়ার 8 টাকা করে রিইস্যু করেছি, 2 টাকা ডিসকাউন্টে রিইস্যু করেছি। হয়ে গেল। লাস্ট জার্নাল, শেয়ার ফরফিটেড অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ, শেয়ার ফরফিটেড অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট। নিয়ম কি? ফরফিটেড ক্রেডিট মাইনাস ডেবিট। ফরফিটেড ক্রেডিট 1400 আর ফরফিটেড ডেবিট 400। 1400 থেকে 400 বাদ দিলে কত হবে? 1000 টাকা। ঠিক আছে, 1400 থেকে 400 বাদ দিলে 1000 টাকা হয়ে গেল। এই অঙ্কটাও শেষ হয়ে গেল। এর সঙ্গে থিওরি অরে দিয়েছিল অধিহারে শেয়ার বিলি, মানে শেয়ার ইস্যুড একটা প্রিমিয়াম কাকে বলে, আর ফরফিটেড অফ শেয়ার কাকে বলে। এই দুটো কোশ্চেন দিয়েছিল, ইজি কোশ্চেন দিয়েছিল। 3-এর দাগে ডিবেঞ্চারের অঙ্ক দিয়েছে। কি বলছে? সোহম লিমিটেড পারচেসড দ্য ফলোয়িং অ্যাসেটস ফ্রম সৌমেন লিমিটেড। সোহম লিমিটেড পারচেস করছে সোহম লিমিটেড থেকে, মানে সোহমের বইতে এন্ট্রি করতে হবে। কি পারচেস করেছে? প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 2 লাখ টাকা, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 5 লাখ টাকা। ঠিক আছে। সৌমেন লিমিটেড ওয়াজ পেড ফর সাচ পারচেসেস রুপিস 1 লাখ টাকা ক্যাশ দিয়েছে, আর বাকি টাকাটা ডিবেঞ্চার দিয়েছে, এবং ডিবেঞ্চারটা ইস্যু করেছে 100 টাকার ডিবেঞ্চার 20% প্রিমিয়াম। বলছে বলো কতগুলো ডিবেঞ্চার ইস্যু করেছে। একদম সিম্পল একটা কোশ্চেন। এরকম এই প্যাটার্নটা দিয়েছে কোশ্চেন প্যাটার্ন, এরকম প্যাটার্নই পরীক্ষায় আসবে, মানে এই প্যাটার্নটাই ফলো করবে। কিন্তু দেখ, আমি যেটা বললাম, যেমন পিএল অ্যাপ্রোর অঙ্কটা একদমই সোজা অঙ্ক দিয়েছিল, ঠিক আছে তো? আরও কিছু অ্যাডজাস্টমেন্ট ঢোকাবে যখন পরীক্ষায় পিএল অ্যাপ্রোর অঙ্ক আসবে, আরও কিছু এর মধ্যে অ্যাডজাস্টমেন্ট ঢুকবে। নাম্বার 1। নাম্বার 2, এই যে ফর ফিচারের অঙ্ক দিয়েছে, এটাতে একদম ইজি অঙ্ক দিয়েছে। এখানে কি করতে পারে? ফর ফিচারে ও এরকম টাইপেরই অঙ্ক তুলে দেবে। ও যতদূর এক্সপেকটেশন আছে, ধর ফেস ভ্যালু 10 টাকা করে, তো এই যে এখানে বলেছে ও কলে 3 টাকা দিতে পারেনি, ও এরকম না দিয়ে ও বলে দেবে 8 টাকা কলটা, এরকম বলে দেবে। বা বলতে পারে যে 2 টাকা এখনো ডাকা হয়নি। তার মানে সেক্ষেত্রে কি হতো? শেয়ার ক্যাপিটালের জার্নাল কি করে লিখতাম? শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, কতগুলো শেয়ার ফরফিট হয়েছে ইন্টু মানি শো কলড আপ, ওটা মাথায় রাখতে, মানে এরকম টাইপের একটা কোশ্চেন দেবে। আর থাকতে পারে অ্যালটমেন্টে ফেল করবে আর অ্যালটমেন্টে প্রিমিয়াম দেবে, ব্যাস এইটুকু মাথায় রাখতে হবে। রিইস্যু, যতগুলো শেয়ার ফরফিট হবে তার চেয়ে কম রিইস্যু হবে, এরকম টাইপের অঙ্ক দেবে। আর এই টাইপের অঙ্ক করলে এর চেয়ে টাপ আর দিতে পারবে না। মানে বুঝতে পারলি তো কি বললাম? এই জিনিসগুলো, ছোট ছোট জিনিসগুলো দেখে রাখতে হবে। এটা একদম ইজি অঙ্ক দিয়েছে, এটা একদমই ইজি অঙ্ক দিয়েছে। আর এখানে যে ডিবেঞ্চারের অঙ্ক দিয়েছে ঠিকঠাক অঙ্ক, এরকম অঙ্ক পরীক্ষা আসতে পারে, ডিবেঞ্চারের অঙ্ক এরকম আসতে পারে। ঠিক আছে তো? তো চ অঙ্কটা করি। কার বইতে করবো? সোহম লিমিটেডের বইতে। আর ডিবেঞ্চারে কিন্তু থিওরি অন নেই, ডিবেঞ্চার কিন্তু অঙ্ক কম্পালসারি। তাহলে কার বইতে এন্ট্রি করবো? সোহমের বইতে, সোহম লিমিটেডের বইতে এন্ট্রি করবো। কি কি কেনা হচ্ছে দেখ, ল্যান্ড কেনা হচ্ছে 5 লাখ টাকা, তাহলে লেখ ল্যান্ড অ্যান্ড বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট 5 লাখ টাকা, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট 5 লাখ টাকা। কি কেনা হচ্ছে? প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 2 লাখ টাকা, লেখ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট 2 লাখ টাকা। ঠিক আছে, হয়ে গেল। আর কিছু কিনছে? কার থেকে কিনছে এগুলো? কার থেকে কিনছে এগুলো? সৌমেনের থেকে, তাই তো? সৌমেনের থেকে কিনছে। তাহলে টু সৌমেন লিমিটেড, টু সৌমেন লিমিটেড। কত টাকা? 7 লাখ টাকা দিয়ে। এবার সৌমেনকে পেমেন্ট করতে হবে। লিখবো কি? সৌমেন অ্যাকাউন্ট ডেবিট, সৌমেন লিমিটেড অ্যাকাউন্ট ডেবিট 7 লাখ টাকা টু, কি দিয়েছি ওকে? ক্যাশ দিয়েছি না, কিছু কিছু টাকা ক্যাশ দিয়েছি। ওকে 1 লাখ টাকা ক্যাশ দিয়ে লিখবো টু ক্যাশ অ্যাকাউন্ট 1 লাখ টাকা করে দে, টু ক্যাশ অ্যাকাউন্ট 1 লাখ টাকা করে দে। রইল বাকি কি? 6 লাখ টাকা। তাহলে বলছে কতগুলো ডিবেঞ্চার ইস্যু করব, নাম্বার অফ ডিবেঞ্চার ওয়ার্কিংস করে দে, নাম্বার অফ ডিবেঞ্চার
কত হলো? 7 লাখের মধ্যে 1 লাখ দিয়ে দিলে রইল বাকি কত? 6 লাখ টাকা। আর বলেছে ওকে যে ডিবেঞ্চার দেবো 20% প্রিমিয়াম। কত বছর 20% প্রিমিয়াম মানে কত? 120 টাকা। তাহলে কতগুলো ডিবেঞ্চার হচ্ছে? 5000টা ডিবেঞ্চার। তাহলে লিখবো টু শেয়ার ক্যাপিটাল। শেয়ার ক্যাপিটাল কত হবে? 5000টা ডিবেঞ্চার 100 টাকা করে হলে কত হচ্ছে? 5 লাখ টাকা। রইল বাকি কত? 1 লাখ টাকা। টু সিকিউরিটিজ প্রিমিয়াম। সুন্দর, ইজিলি হয়ে গেল অঙ্কটা। সিকিউরিটিজ প্রিমিয়াম কত হলো? 1 লাখ টাকা। শেষ, অঙ্কটা শেষ হয়ে গেল। সিম্পল একটা অঙ্ক ছিল, ভালো অঙ্ক, এটা ভালো অঙ্ক। এরকম অঙ্ক পরীক্ষায় পাবি, এরকম অঙ্ক পরীক্ষায় পাবি, ঠিক আছে তো? এরকম অঙ্ক পরীক্ষা পাবি। এখানে যেমন কি, এখানে আর কি আইটেম বাড়াতে পারে? এখানে কি কি অ্যাসেট কিনেছে, অ্যাসেটের নামগুলো বললো, বলতে পারে একটা লাইবিলিটি কিনেছে, লাইবিলিটি বলতে পারতো। তাহলে লাইবিলিটি কিনলে কি হতো? লাইবিলিটি ক্রেডিট হতো। এই ছোট ছোট জিনিসগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে? বা আর একটু ঘুরিয়ে দিতে পারতো কোশ্চেনটা, মানে এইগুলো জেনে রাখতে হবে কি কি ঘোরাতে পারে এই অঙ্কটা, এই পরীক্ষায় কিরকম ঘোরাতে পারে। এখানে কি বলেছে? ল্যান্ড কিনেছে, প্ল্যান কিনেছে, ও বলতে হতো ক্রেডিটার্সও নিয়েছে, তাহলে কি হতো? ল্যান্ড অ্যাকাউন্ট ডেবিট, প্ল্যান্ট অ্যাকাউন্ট ডেবিট টু ক্রেডিটার্স হতো। এবার এখানে কি বলেছে? ওর থেকে 7 লাখ টাকার অ্যাসেট কিনে 7 লাখ টাকা পেমেন্ট করেছে, এমন বলতে পারতো 7 লাখ টাকার অ্যাসেট কিনে 10 লাখ টাকা পেমেন্ট করেছে, বা 7 লাখ টাকার অ্যাসেট কিনে 6 লাখ টাকা পেমেন্ট করেছে। তখন যে ব্যালেন্সিংটা হতো তখন গুডউইল বা ক্যাপিটাল হিসাব হতো। এইটা জিনিস জেনে রাখতে হবে। এর বাইরেও কোশ্চেন করতে পারবে না। ও এই টাইপের, আমি যে এখন যে পয়েন্টটা বললাম এর বাইরেও কোশ্চেনই সেট করতে পারবে না। এখানে তো এই অঙ্কটা দিয়েছে, বাট আমি যেটা বললাম ওর বাইরে কোশ্চেন সেট করতে পারেন, ম্যাক্সিমাম হচ্ছে টাফ করতে পারে না। ঠিক আছে, হচ্ছে টাফ করতেই পারবে, তুলতেই পারবে না কোশ্চেন। সেরকম অঙ্ক করানো আছে, প্রচুর করানো আছে, এরকম অঙ্ক প্রচুর করানো আছে। প্রথমে যখন ডিবেঞ্চারে ক্লাস করেছিলাম, প্রথমে দুটো অঙ্ক করেছিলাম, দুটোর মধ্যে এই অঙ্কটা আছে, ঠিক আছে তো? তো এইগুলো তোকে দেখে যেতে হবে, এই পয়েন্টগুলো দেখে যেতে হবে কি কি বলছি। আমি এরকম, আমি একটা মডেল পেপার সেট করে দেবো, যেটা মানে একটা এক্সপেকটেশন আছে ওর চেয়ে টাফ করতে পারেন, আমি এরকম একটা অঙ্ক সেট করে দেবো। একটা একটা করে অঙ্ক সেট, মানে একটা সোজা অঙ্ক রাখবো, একটা কঠিন অঙ্ক রাখবো, ওই দুটো দুটো করে অঙ্ক প্রতি চ্যাপ্টারে। ওর বাইরে যেটা কোশ্চেন সেট করতে পারবে না, এরকম টাইপের কোশ্চেন সেট করে দেবো আমি। টোটাল তিনেরটা, চারেরটা, চারেরটা কিসের অঙ্ক দিয়েছে? এটা দিয়েছে অ্যাডমিশন। অ্যাডমিশনে কি করতে বলে? জার্নাল করতে বলেছে, আগের ক্লাসেই করালাম জার্নাল। তো এবছর 6 নম্বরে কি দিতে পারে? যেটা বলেছি, হয় অ্যাডমিশন দেবে নাই ডেট দেবে, হয় অ্যাডমিশন দেবে নাই ডেট দেবে, তো শিওর। আর অ্যাডমিশনের জার্নালও দিতে পারে। আর জার্নাল যদি না দেয় তাহলে দেবে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট আর পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, ঠিক আছে? তো স্যার কোনটা দেবে? অ্যাডমিশন না দেয়, দুটোই দুটোই ভালো করে প্র্যাকটিস করে, দুটোই ভালো করে করা আছে। ডেট একবার এসছে, অনেক বছর আসেনি, দিতেই পারে ডেট, দিতেই পারে ডেট। যাই দিক কোশ্চেন সোজা করবে, এটা শিওর। যাই দিক, অ্যাডমিশন দিক বা ডেট দিক, কোশ্চেন একদম ইজি করবে, কোশ্চেন একদমই ইজি করবে। তো দেখ কি বলেছে এখানে, এখানে বলছে শুভ্রদীপ্তা অ্যান্ড প্রিয়াংশু আর পার্টনার শেয়ারিং প্রফিট অ্যান্ড লস ইন দ্য রেশিও 3:2, ওর রেশিও বলেছিল। অন 31st March 2022 দেয়ার ব্যালেন্স শিট ওয়াজ অ্যাজ আন্ডার। তো দেখতে পাচ্ছিস ব্যালেন্স শিট তুলে ধরেছে, তোর সামনে ব্যালেন্স শিট তুলে ধরেছে। বলছে 1/4/22 রাকেশ ইজ অ্যাডমিটেড ইন্টু দ্য পার্টনারশিপ অন দ্য ফলোয়িং টার্মস। ঠিক আছে, ফার্নিচার রিভ্যালুড হয়েছে 8,000 টাকা। তো ফার্নিচার ছিল কত? 10,000 টাকা ছিল, এখন 8,000 টাকা হয়েছে। তাহলে জার্নাল করব, জার্নাল করব। শুধু জার্নাল করার জন্য, অ্যাডমিশনে জার্নাল করার জন্য আমি বারবার একটা কথা বলেছি যে ই এ আর হচ্ছে সি এল আর, আমাদের যে ক্লিয়ার কথা ছিল, এটা এটা একটু মাথায় রাখতে হবে। ই আর এ, এটা বাড়লে হয় ডেবিট, আর এটা কমলে ক্রেডিট, ঠিক আছে? আর সি এল আর বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট, এটা জানার পর আর অঙ্ক আর কিছু নেই জার্নালে, কিছু জার্নাল ভেরি ভেরি সিম্পল হয়ে যাবে, এইটুকু যদি কনসেপ্ট মাথায় রাখে। প্রথম পয়েন্ট অ্যাডজাস্টমেন্ট থেকে এক্ষুনি বলে দিতে পারবি। বলছে ফার্নিচারের ভ্যালু 8,000 টাকা হয়েছে, ছিল 10 হলো 8, তাহলে ফার্নিচার বাড়লো না কমলো? কমলো। 2,000 টাকা ফার্নিচার কমলো, তাহলে ফার্নিচার মানে অ্যাসেট, অ্যাসেট কমলে কি হয়? দেখ ক্রেডিট হয়, অ্যাসেট হবে ক্রেডিট, ঠিক আছে? এটা এখানে ক্রেডিট। আর অ্যাসেটের ভ্যালু কমে যাওয়া মানে আমার লস, আর লস হলে কি হয়? লস, লস হলে আমার কি? লস মানে খরচার মধ্যে পড়ছে, ডেবিট, ঠিক আছে? তাহলে কি লিখবো? রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু ফার্নিচার অ্যাকাউন্ট। এরকম সেট তুই পরীক্ষার আগে প্র্যাকটিস করতে পারিস, কেন বলতো? এই সেটটা ভালো সেট, মানে এটা কঠিন সেট না, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সেট, এরকম সেট পরীক্ষায় আসে, ঠিক আছে? ইয়ারের টাইপের অঙ্কই এখানে আছে, এরকম টাইপের সেট প্র্যাকটিস করতে হয় সবসময়, এরকম টাইপের সেট প্র্যাকটিস করতে হয়, ঠিক আছে তো? পরীক্ষার আগে খুব বেশি টাফ সেট প্র্যাকটিস করতে নেই।
নেক্সট, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি বলছে অ্যাপ্রিসিয়েটেড বাই 15%। ঠিক আছে, প্ল্যান্ট অ্যান্ড ছিল কত, 40,000 টাকা, 40,000 টাকা ছিল। এটা বলছে অ্যাপ্রিসিয়েটেড মানে বেড়ে যাওয়া, তাহলে 40,000 টাকা ছিল। দেখ এখানে ভালো করে বুঝবে, বাই বলেছে, বাই খুব মানে থাকে, বাই আর টুর মানে। তাহলে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 15% বেড়ে গেছে, 40-এর 15% 6,000 টাকা, অ্যাসেট 6,000 টাকা বেড়ে গেছে। নিশ্চয়ই জার্নাল বুঝে গেছিস কি হবে। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, 6,000 টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট কত হবে, 6,000 টাকা। নেক্সট বলেছিল কি, সানডি কেইটার্স, একের পয়েন্ট হলো নট ইয়েট রেকর্ডেড ইন দ্য বুকস। বলছে সানডি কেইটার্স এখনো বইতে রেকর্ড করেনি, কত, 2,000 টাকা। বলছে এটা ইমিডিয়েটলি রেকর্ড করো। তাহলে দেখ কেইটার্স তো ছিল 10,000 টাকা, বলছে 2,000 টাকা রেকর্ড করেনি, রেকর্ড করতে হবে। তো কেইটার্স যদি বইতে রেকর্ড করি তাহলে কি আমার লাইবিলিটি বাড়ছে, লাইবিলিটি বাড়লে কি হয়, কেইট হয়। তাহলে কেইটার্স হয়ে যাবে ক্রেডিট, তাহলে ডেবিট হবে রিভ্যালুয়েশন, রিভ্যালুয়েশন টু কেইটার্স, রিভ্যালুয়েশন টু কেইটার্স কত টাকা, 2,000, 2,000। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট 2,000 টাকা টু কেইটার্স। দু হাজার, 2,000, নিশ্চয়ই বোঝা গেল অঙ্কটা না এত অব্দি। দুটো পয়েন্ট হলো। 3 নম্বর পয়েন্ট কি বলছিল, স্টক ইজ টু বি ইনক্রিজড বাই 6,000। দেখ তোরা একটা পয়েন্ট অ্যাডজাস্টমেন্ট ভালো করে দেখেছি, আমি অনেকগুলো টেস্ট পেপারে দেখেছি, পয়েন্টটা খুব ভালো। এখানে আমার ইনক্রিজ বলেছে, এখানে ইনক্রিজ না বলে পরীক্ষা হলে বলতে পারতো ওভার ভ্যালুড বা আন্ডার ভ্যালুড, এরকম বলে দেয়। এরকম বললে অনেকে ভুল করতে পারে। ওভার ভ্যালুড মানে বেশি দেখিয়েছো, আন্ডার ভ্যালুড মানে কম দেখিয়েছো, আর ইনক্রিজ মানে বাড়াতে হবে, ইনক্রিজ মানে বাড়াতে হবে। তাহলে স্যার ওভার ভ্যালু থাকলে কি করবো, ওভার ভ্যালু মানে বেশি দেখিয়েছি, কমাতে হবে, এইটা বুঝতে হবে কিন্তু। তাহলে পরীক্ষায় অঙ্ক করছিস করছিস করছিস, এরকম একটা পয়েন্ট ঢুকিয়ে দিল, করতে করতে ইনক্রিজের জায়গায় ঢুকিয়ে দিল ওভার ভ্যালু, তাহলে তোকে জেনে রাখতে হবে। ওভার ভ্যালু মানে কিন্তু তখন তুই করতে পারিস না স্টক টু রিভ্যালুয়েশন। ওভার ভ্যালু মানে কি বেশি দেখিয়েছিস, কমাতে হবে, আর ইনক্রিজ মানে বাড়াতে হবে। ঠিক আছে তো, তাহলে স্টক ইজ টু বি ইনক্রিজড বাই 6,000, তাহলে কি হবে, স্টক অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন 6,000, 6,000। স্টক অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট কত হবে, 6,000, 6,000। 4 নম্বর এন্ট্রি বেকার দিয়েছে, এর কোনো কাজে লাগে না, ওর নতুন পার্টনারের শেয়ার অফ প্রফিট কত বলে দিয়েছে। এবার 5 নম্বর বলছে রাকেশ ইজ টু ব্রিং 30,000 টাকা ক্যাপিটাল নিয়ে আসছে আর 10,000 টাকা প্রিমিয়াম নিয়ে আসছে। তাহলে ও কত নিয়ে আসছে, রাকেশ 40,000 টাকা নিয়ে আসছে, কত নিয়ে আসছে বল, 30 আর 10, 40,000 টাকা নিয়ে আসছে। তাহলে লিখ, কি লিখবি, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট কত, 40,000 টাকা, তার মধ্যে 30,000 টাকা কি ছিল, ক্যাপিটাল টু রাকেশ, ক্যাপিটাল অ্যাকাউন্ট 30,000 টাকা, আর টু প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট 10,000 টাকা হয়ে গেল। নতুন পার্টনার যে প্রিমিয়াম নিয়ে আসে সেই টাকাটা কারা ভাগ করে নেয়, পুরোনো পার্টনাররা ইন স্যাক্রিফাইসিং রেশিও। যেহেতু কোশ্চেন, আমি একটা কথা বারবার বলেছিলাম, কোশ্চেনে নিউ রেশিও বলে না দেয়, ওল্ড রেশিও হয়ে যায় স্যাক্রিফাইসিং রেশিও। তাহলে এখানে স্যাক্রিফাইসিং রেশিও কত ধরবো, 3:2, কারণ ওল্ড রেশিও 3:2। তাহলে ভাগ করে দে এটা, প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট ডেবিট 10,000 টাকা, টু কি লিখবো, পার্টনার কারা কারা ছিল এখানে অঙ্কে, শুভ্রদীপ্তা আর প্রিয়াংশু। শুভ্রদীপ্তা ক্যাপিটাল অ্যাকাউন্ট, আর টু প্রিয়াংশু ক্যাপিটাল। 3:2 করলে হবে 6,000 আর 4,000। দেখ অ্যাডজাস্টমেন্ট সব হয়ে গেল, অঙ্কটা ভালো অঙ্ক ছিল, খুব খারাপ অঙ্ক না, ঠিক আছে তো।
কিন্তু টাফ কিছুই ছিল না অঙ্কটা, সিম্পল অঙ্কই ছিল একটা, এরকম অঙ্ক করানো। এবার জার্নাল করতে বলেছিল তো, কিন্তু ব্যালেন্স শিটের মধ্যে দেখতে হয় ব্যালেন্স শিটে যে রিজার্ভটা ছিল না এর পোস্টিং করতে হয়, এই রিজার্ভটা পোস্টিং করতে হয়। কত ছিল রিজার্ভ? 20,000 টাকা। এই রিজার্ভ কাদের মধ্যে ভাগ করবো? পুরনো পার্টনারদের মধ্যে ওল্ড রেশিওতে। তাহলে লেখ রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট টু শুভ্রদীপ্তা টু প্রিয়াংশু। জার্নাল রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট 20,000 টাকা টু শুভ্রদীপ্তা টু প্রিয়াংশু। ওল্ড রেশিও 3:2, মানে 12,000 8,000, 12,000 8,000 হয়ে গেল। লাস্ট কি করতাম? রিভ্যালুয়েশন, মানে অ্যাসেট আর লাইবিলিটি রিভ্যালু করে প্রফিট হলো লস হলটা বের করতে হবে। তাহলে দেখ রিভ্যালুয়েশন ক্রেডিট গুলো জোগাড় কর। এই যে রিভ্যালুয়েশন ক্রেডিট, এটা হচ্ছে রিভ্যালুয়েশন ক্রেডিট, আর কিছু ক্রেডিট আছে, এটা হচ্ছে রিভ্যালুয়েশন ক্রেডিট। দুটো হলো রিভ্যালুয়েশন ক্রেডিট। কত হচ্ছে রিভ্যালুয়েশন ক্রেডিট? 6 6 12। রিভ্যালুয়েশন ডেবিট কত আছে? ডেবিট আছে 2,000, 2,000 4,000, তাই তো? তাহলে 12,000 ক্রেডিট, 4,000 ডেবিট, তাহলে প্রফিট কত হচ্ছে? 8,000। 8,000 টাকা প্রফিট। কি বললাম বুঝতে পারি তো? মুখোমুখি করে দিলাম, 8,000 টাকা প্রফিট। জার্নাল কি হবে? রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট 8,000 টাকা টু, তাদের মধ্যে ভাগ হবে শুভ্রদীপ্তা আর প্রিয়াংশু। তা 8,000 টাকাকে ভাগ করে দে। 3 করলে কত হয়? 4800 আর 3200। হ্যাঁ। শেষ হয়ে গেল অঙ্কটা। ইজি অঙ্ক ছিল। এটার অ্যান্সার দেয়নি, অ্যান্সার দেবে কি করে? জার্নাল তো, জার্নালে কি অ্যান্সার দেবে? 4,800। শেষ হয়ে গেল অঙ্কটা। দেখ এর সঙ্গে থিওরিটা দিয়েছিল, খুব ভালো থিওরি দিয়েছিল। রাইট দ্য কনসিডারেশন ইন কেস অফ অ্যাডমিশন অফ এ নিউ পার্টনার। অ্যাডমিশন, যখন অ্যাডমিশন হচ্ছে না তখন কি কি বিষয় কনসিডার করা হয়, এই যে থিওরিটা। 5 দাগে একটা অঙ্ক দিয়েছে দেখ, বলছে একটা ইস্যু অফ শেয়ারের অঙ্ক দিয়েছে। বলছে পুষ্কর লিমিটেড ইস্যুড 10,000 শেয়ার অফ রুপিস 10 ইচ অ্যাট এ প্রিমিয়াম 2 পার শেয়ার। মানে পুষ্কর কোম্পানি 10,000টা শেয়ার ইস্যু করছে, 10 টাকা দামের শেয়ার, 2 টাকা প্রিমিয়ামে, ঠিক আছে? অ্যাপ্লিকেশনে 2 টাকা, 5 টাকা অ্যালটমেন্ট, যার মধ্যে প্রিমিয়াম ছিল, 3 টাকা ফার্স্ট কল আর 2 টাকা ফাইনাল কল। এত অবধি ঠিক আছে। শুভজিৎ হোল্ডিং 500 শেয়ার্স ডিড নট পে ফাইনাল কল মানি। শুভজিৎ ফাইনাল কলে 500 শেয়ার টাকা দিতে পারেনি, তার শেয়ারগুলো ফরফিট করে দিয়েছে 500 শেয়ার, ঠিক আছে? এই 500-র মধ্যে 300 শেয়ার রিইস্যু হয়েছে 9 টাকা দিয়ে। অঙ্কটা খুব ভালো অঙ্ক দিয়েছে। এর সঙ্গে শুধু দুটো লাইন জুড়ে দিলে অঙ্কটা ভালো অঙ্ক হয়ে যেত। কি দরকার ছিল? অঙ্কটা ওভার সাবস্ক্রিপশন দরকার ছিল, ব্যাস। তাহলে অঙ্কটা একদম পারফেক্ট ছিল। মানে এই অঙ্কটা, এরকম অঙ্ক পরীক্ষায় পাবি কিন্তু, শুধু হয়তো ওভার সাবস্ক্রিপশন বলে দেবে। ওভার সাবস্ক্রিপশন বললে কি হয়? তখন রিফান্ড হয়, তাই তো? রিফান্ড বা অ্যাডজাস্ট হয়, ব্যাস। এরকম টাইপের অঙ্ক দেয়, বলে দিচ্ছি কিরকম টাইপের অঙ্ক পরীক্ষায় আসবে, বলে দিচ্ছি কিরকম। এই অঙ্কটা ভালো অঙ্ক দিয়েছে। শুধু এর মধ্যে যদি ওভার সাবস্ক্রিপশন দিত না, আমি বলতো এই অঙ্কটা ভালো করে পড়ে পরীক্ষায় আসার মতন অঙ্ক, ঠিক আছে? তো ওভার সাবস্ক্রিপশন ভালো করে প্রিপেয়ার রাখতে হবে। অঙ্ক পুরো ঠিক। দুটো অঙ্ক দেখ, ইস্যু অফ শেয়ারে 6 নম্বরের জন্য দুটো অঙ্ক রেডি করলেই হবে। একটা থাকবে ওভার সাবস্ক্রিপশনের অঙ্ক এরকম, আর একটা থাকবে কলস ইন অ্যাডভান্স। ব্যাস, এই দুটো অঙ্ক করে গেলেই পরীক্ষা হয়ে গেল। কলস ইন অ্যাডভান্স, ঠিক আছে তো? কলস ইন অ্যাডভান্স মানে কি করতাম? ওই ধর ফার্স্ট কলের টাকা আর ফাইনাল কলের টাকা অ্যালটমেন্টের সময় দিয়ে দিচ্ছি, এরকম টাইপের অঙ্ক বহু করানো আছে। তো কলস ইন অ্যাডভান্সের একটা অঙ্ক ভালো করে প্রিপেয়ার করবি, আর হচ্ছে ওভার সাবস্ক্রিপশন অঙ্ক প্র্যাকটিস করবি, যেটা এই টাইপের অঙ্ক আছে। এই দুটো অঙ্ক করে গেলে ইস্যু অফ শেয়ার কমপ্লিট। দুটো অঙ্ক, বেশি না। ইস্যু অফ শেয়ারের জন্য দুটো অঙ্কই নাও। তাহলে জার্নাল লিখতে হবে এটা। ফার্স্ট জার্নাল লিখবো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, লেখ টু শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট। 10,000টা শেয়ার, তো অ্যাপ্লিকেশন কত করে ছিল? অ্যাপ্লিকেশন ছিল হচ্ছে তোমার 2 টাকা করে, মানে 20,000 টাকা। কিন্তু বলেইছি ওভার সাবস্ক্রিপশন পরীক্ষা আসবে, হ্যাঁ বছর ওভার সাবস্ক্রিপশনই আসবে। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন 20,000 20,000। তারপর শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, ঠিক আছে?
এবার কোম্পানি শেয়ার হোল্ডারদের কাছ থেকে অ্যালটমেন্টের টাকা চাইবে। জার্নাল হবে কি? শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট টু সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট। দেখ কত টাকা করে চাইবে অ্যালটমেন্টে? 5 টাকা চাইবে। 3 টাকা ক্যাপিটাল, 2 টাকা প্রিমিয়াম। তাহলে 10,000 ইন্টু 5 50,000 টাকা। 3 টাকা ক্যাপিটাল মানে 30,000 টাকা, আর 2 টাকা প্রিমিয়াম মানে 20,000 টাকা। হয়ে গেল। এরপরে যেটা জার্নাল হবে, অ্যালটমেন্টের টাকা পাবো, কারণ অ্যালটমেন্টে কোনো ফেল করেনি, পুরো টাকা পেয়ে যাবো। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। কত টাকা? 50,000 50,000। এবার কোম্পানির শেয়ার হোল্ডারের কাছ থেকে ফার্স্ট কলের টাকা যাবে। ফার্স্ট কল 3 টাকা, ফাইনাল কল 2 টাকা। তাহলে শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট 30,000 টাকা টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট 30,000 টাকা। এবার একজন শেয়ার হোল্ডার ছিল যে কিনা ফাইনাল কলে টাকা দিতে পারে, ফার্স্ট কলে সব পাওয়া গেছে, ফার্স্ট কলে সব টাকা পাওয়া গেছে। লিখবো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট। কত টাকা? 30,000 30,000। ঠিক আছে, 30,000 30,000 হয়ে গেল। এবার কোম্পানির শেয়ার হোল্ডারের কাছ থেকে ফাইনাল কলের টাকা চাইবে, কি লিখবো? শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। ঠিক আছে, কত চাইবে? 20,000 টাকা চাইবে। ঠিক আছে, এবার 20,000 টাকা চেলো, এবার ও টাকা দেবে। তাহলে লিখ ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট কলসিন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ফাইনাল কল। ফাইনাল কলে কত হচ্ছে? 20,000 টাকা। ঠিক আছে, 500টা শেয়ার টাকা পাওয়া যায় না, 500 ইন্টু 2,000 টাকা পাওয়া যায়নি। তাহলে পাওয়া গেছে কত? 19,000 টাকা। এবার বলি যে 500টা শেয়ার টাকা পাওয়া যায়নি, 500টা শেয়ার ফরফিট করতে বলেছে। তাহলে ফরফিটের জার্নাল কি হবে? শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট কত হবে? 500টা শেয়ার 10 টাকা করে, ঠিক আছে তো 5,000 টাকা। টু লিখবো কলসিন এরিয়ার, কলসিনের কত বলবে? 1,000 টাকা। টু শেয়ার ফরফিটেড 4,000 টাকা। এবার 500টার মধ্যে কতগুলো শেয়ার রিইস্যু হচ্ছে বলেছে? 300টা শেয়ার রিইস্যু হচ্ছে 9 টাকা করে। লিখবো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 300 শেয়ার 9 টাকা করে মানে কত? 2,700 টাকা। ঠিক আছে, পাওয়া গেছে। পাওয়া যায়নি কত? 1 টাকা করে। 300 ইন্টু 1 300 টাকা। লেখ শেয়ার ফরফিটেড অ্যাকাউন্ট ডেবিট 300 টাকা টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট কত হবে? 3,000 টাকা। লাস্ট জার্নাল শেয়ার ফরফিটেড টু ক্যাপিটাল রিজার্ভ। শেয়ার ফরফিট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট। তাহলে ফরফিট ক্রেডিট কত ছিল? দেখ 4,000 টাকা, কিন্তু কতগুলো শেয়ারের জন্য এটা ছিল? 500টা শেয়ারের দাম ছিল 4,000 টাকা, কিন্তু আমি বেচছি কত? 300টা শেয়ার ইন্টু 300 মাইনাস ফরফিট ডেবিট কত হবে? 300 টাকা। অ্যান্সার হবে 2,100 টাকা। করে দেখ, ক্যালকুলেট করে দেখ কত বেরোচ্ছে। আমার 2,100 টাকা বেরোলো।
ঠিক আছে, অ্যান্সার হয়ে গেল 2100। এই কত বড় হয়ে গেছে, অ্যান্সার হয়েছে, বুঝতে পেরেছে? সেটা একটা থিওরি অর দিয়েছিল, বলছিল হোয়াট ইজ শেয়ার, শেয়ার কাকে বলে, ডিস্টিংগুইশ বিটুইন শেয়ার অ্যান্ড ডিবেঞ্চার, শেয়ার আর ডিবেঞ্চার মধ্যে পার্থক্য, এই অঙ্ক দিয়েছিল। ঠিক আছে তো, হয়ে গেলে বলিস, এরপরে একটা রিটায়ারমেন্ট আছে, ওটা করবো। রিটায়ারমেন্টটা কি বলেছে দেখ, নীলাদ্রি, নীলাংশু and Shankhadeep were partners in a firm sharing profit and loss in the ratio of 3:1:1. On 31st March 2022, their balance sheet was as follows. ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে। দেখ ব্যালেন্স শিটে অ্যাসেট সাইডে পিএল দিয়েছে, আর অ্যাসেট সাইডে পিএল থাকা মানে ব্যবসার লস। এই লসটা পার্টনারদের মধ্যে ভাগ করতে হবে। কোন পার্টনার? পুরনো পার্টনার। তো ঠিক আছে, অ্যাডজাস্টমেন্ট কি কি বলেছে? অন দ্য অ্যাবাভ ডেট নীলাংশু রিটায়ার্ড করছে অন দ্য ফলোয়িং টার্মস। বিল্ডিং এর ভ্যালু বেড়ে যাচ্ছে 10%, প্রভিশন ফর ডাউটফুল ডেট বলছে 10%, ক্রেডিটার্স 10,000 টাকা উড নট বি ক্লেম, দেয়ার ওয়াজ অ্যান আউটস্ট্যান্ডিং বিল 2,000 টাকা ফর রিপেয়ার্স টু বি ওপেন ইন দ্য নিউ ব্যালেন্স শিট, গুডউইল অফ দ্য ফার্ম 75,000 and no goodwill account was to be opened in the new balance sheet. Nilangshu was to be paid 20,000 in cash and the balance was to be transferred to loan account. ঠিক আছে, সোজা অঙ্ক দিয়েছে, রাগ কাটতে হবে প্রথমে। হচ্ছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, ডেবিট, ক্রেডিট। তারপর হচ্ছে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, তিনজন পার্টনার ছিল, পার্টনারদের নামটা দেখে নিই। NNS, আচ্ছা পুরো লিখতে হবে, নীলাদ্রি, নীলাংশু, শঙ্খদেব। নীলাদ্রি, নীলাংশু আর শঙ্খদ্বীপ। এখানে হবে নীলাদ্রি, NILD লিখলাম, নীলাদ্রি, নীলাংশু, NILS লিখলাম, নীলাংশু, আর শঙ্খদ্বীপ SAN লিখলাম। ক্রেডিট এদিকে ডেবিট। তারপর হচ্ছে ব্যালেন্স শিট। প্রথমে দেখি লাইব্রেরি থেকে ক্রেডিটার্স ছিল 1,00,000 টাকা, ঠিক আছে। এবার অ্যাডজাস্টমেন্ট বলছো ক্রেডিটার্স 10,000 টাকা উড নট বি ক্লেম, ক্রেডিটার্সে বলছে আমরা 10,000 টাকা ক্লেম করবো না, তাহলে ক্রেডিটার্সে ক্লেম করবে কত? 90,000 টাকা। তাহলে ব্যালেন্স শিটের লাইব্রেরি সাইড লেখ ক্রেডিটার্স 1,00,000 মাইনাস 10,000 কত হলো? 90,000 টাকা। তাহলে লাইবিলিটি কমে যাওয়া আমাদের লাভ, লাভ হলে রিভ্যালুয়েশনে ক্রেডিটে লিখবো, বাই ক্রেডিটার্স 10,000 টাকা, ঠিক আছে, বাই ক্রেডিটার্স 10,000 টাকা। বিলস পেবেল যেমন ছিল তেমন বসিয়ে দে লাইবিলিটি সাইডে 50,000 টাকা।
ঠিক আছে তো? ক্যাপিটালের ব্যালেন্স কি কি ছিল? 1.5 লাখ, 1 লাখ, 1 লাখ। তো ক্যাপিটাল অ্যাকাউন্টে লিখবি কি? বাই ব্যালেন্স বিটি। 1.5 লাখ, 1 লাখ, 1 লাখ, 1.5 লাখ, 1 লাখ, 1 লাখ। ঠিক আছে তো? কি লিখলাম? 1.5 লাখ, 1 লাখ, 1 লাখ হয়ে গেল। অ্যাসেট সাইডে ছিল ব্যাংক, এটা একটু পরে বসাচ্ছি। ডেটার্সটা লিখ। ডেটার্স অ্যাসেটে ছিল 70,000 টাকা। তো ব্যালেন্স শিটে অ্যাসেটে লিখ ডেটার 70,000 টাকা। পরে ব্যাংক লিখে অ্যামাউন্টটা পরে লিখ। ডেটার্স ইনারে লেখ 70,000 টাকা। ঠিক আছে? প্রভিশন অ্যাডজাস্টমেন্ট ফর সেকেন্ড অ্যাডজাস্টমেন্ট প্রভিশন ফর ডাউটফুল ডেট 10%। তাহলে 70,000 10% কত হবে? 7,000 টাকা দেখাবি। 7,000 টাকা ডেটার্স থেকে 7,000 টাকা মাইনাস করবে। মাইনাস দিয়ে লিখবো প্রভিশন 7,000 টাকা। তাহলে কত হলো বাইরে? 63,000। দেখাতে হবে 7,000 টাকা, কিন্তু দেখানো আছে কত? 2,000 টাকা। তাহলে আরো কত দেখাতে হবে? 5,000 টাকা, যেটা রিভ্যালুয়েশনের ডেবিটে লিখ। টু প্রভিশন ফর ডাউটফুল ডেট 5,000 টাকা। টু প্রভিশন ফর ডাউটফুল ডেট কত? 5,000 টাকা। নেক্সট, স্টক 80,000 টাকা ছিল। অ্যাডজাস্টমেন্টে কিছু বলেছেন না? তাহলে স্টক 80,000 টাকায় বসিয়ে দে। দেখে দেখে 80,000 টাকায় বসিয়ে দে স্টক। অ্যাসেট লেখ স্টক 80,000 টাকা। নেক্সট কি বলেছিল? বিল্ডিং 3 লাখ টাকা ছিল, অ্যাডজাস্টমেন্ট বলছে 10% বেড়ে গেছে। অ্যাসেট লেখ বিল্ডিং 3 লাখ টাকা ছিল, 10% মানে 30,000 টাকা বেড়ে গেছে। হয়েছে কত? 3,30,000। যোগ দিয়ে লিখবো ইনক্রিজ। তাহলে বিল্ডিং বেড়ে গেছে মানে রিভ্যালুয়েশনের কেইটে 30,000 টাকা। লেখ বাই বিল্ডিং বলে 30,000 টাকা। নেক্সট কি ছিল? প্রফিট অ্যান্ড লস 20,000 টাকা। তাহলে অ্যাসেট সাইডে প্রফিট অ্যান্ড লস থাকা মানে ব্যবসার লস। লস পার্টনারদের মধ্যে ভাগ করে দিতে হয়। ঠিক আছে? লস পার্টনারদের বিয়ার করতে হবে। ঠিক আছে? তাহলে 20,000 টাকা লস 3:1:1। তাহলে কর 20,000 ডিভাইড বাই 5 ইন্টু 3 তো হচ্ছে 12,000, 4,000, 4,000। পার্টনার্স ক্যাপিটাল ডেবিটে লিখবি। কি লিখবি? টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট 12,000, 4,000, 4,000 হয়ে গেল। এই পয়েন্টটা মাথায় রাখতে হবে। অ্যাসেট সাইডে আমি বলেছিলাম অ্যাসেট সাইডে যদি পিএল থাকে সেটা পার্টনারদের মধ্যে ভাগ করে দিতে হয়। ঠিক আছে? দেখ, ব্যবসার প্রফিট হলে যেমন পার্টনাররা পাবে, তেমনি লস হলে পার্টনারদেরই বিয়ার করতে হবে। আর লস যদি পার্টনারে বিয়ার করে তো ক্যাপিটাল কমবে, আর ক্যাপিটাল কমলে ক্যাপিটালের ডেবিট সাইডে বসে। ব্যালেন্স শিটের কাজ খতম হয়ে গেল। অ্যাডজাস্টমেন্ট 1 হয়ে গেছে, 2 হয়ে গেছে, 3 হয়ে গেছে। আচ্ছা, 4 নম্বর অ্যাডজাস্টমেন্ট কি বলেছিল? বলছে দেয়ার ওয়াজ অ্যান আউটস্ট্যান্ডিং বিল 2,000 টাকা। বলছে আউটস্ট্যান্ডিং বিল ফর রিপেয়ার 2,000 টাকা টু বি ওপেন্ড ইন দ্য নিউ ব্যালেন্স। বলছে নতুন ব্যালেন্স শিটে আউটস্ট্যান্ডিং বিল ফর রিপেয়ার দেখাতে বলেছে। লাইবিলিটি সাইডে লেখ আউটস্ট্যান্ডিং বিল ফর রিপেয়ার 2,000 টাকা। আর লাইবিলিটি বেড়ে যাচ্ছে মানে রিভ্যালুয়েশনের ডেবিট দিকে। 2 আউটস্ট্যান্ডিং বিল ফর রিপেয়ার 2,000 টাকা। তাহলে এই অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল। লাস্ট অ্যাডজাস্টমেন্ট বলেছিল কি? গুডউইল ট্রিটমেন্ট, যেটা আমরা টেবিল এন্ট্রি করি। টেবিল এন্ট্রি বলছে গুডউইল ছিল 75,000 টাকা ফার্মের গুডউইল। বলছে নো গুডউইল অ্যাকাউন্ট ইজ টু বি ওপেন ইন দ্য বুক ইন দ্য নিউ ব্যালেন্স। নতুন ব্যালেন্সে গুডউইল দেখানোর দরকার নেই। তাহলে আমরা তাই করি, টেবিল এন্ট্রি কর। গুডউইল টেবিল এন্ট্রি করবি। কি কি নাম ছিল পার্টনারদের বলতো? নীলাদ্রি, নীলাংশু আর নীলাদ্রির NILD, নীলাদ্রি, নীলাংশু NILS, আর শঙ্খদ্বীপ। শঙ্খদ্বীপের S। প্রথমে কি লিখলাম? ওল্ড পার্টনার ইন ওল্ড রেশিও। ওল্ড পার্টনার ইন ওল্ড রেশিও।
ওল্ড রেশিও কত কত ছিল? 3:1:1, তাই তো? আর গুডউইলের অ্যামাউন্ট কত ছিল? 75,000 টাকা। গুডউইলের অ্যামাউন্ট ছিল 75,000 টাকা, এটাকে 3:1:1 বেটে দেবো। 75,000 ডিভাইডেড বাই 5 ইন্টু 3 কত হচ্ছে? 45,000। 1 হচ্ছে 15,000, এটা হচ্ছে 15,000। এবার লিখবো কি? নিউ পার্টনার ইন নিউ রেশিও। তাহলে আমি একটু লিখছি এখানে 3:1:1। রিটায়ার করেছে কে? দেখ কোশ্চেনে বলেছে রিটায়ার করেছে নীলাংশু, মানে মাঝখানের জন রিটায়ার করেছে। তাহলে নিউ রেশিও কত হবে? 3:1। নিউ রেশিও বলে না দিলে এইভাবে বের করতে হয়, 3:1। তাহলে 75,000কে 3:1 ভাগ করবো, ডিভাইড বাই 4 ইন্টু 3। 56,250 নীলাদ্রির ঘরে, আর 18,750 শঙ্খদ্বীপের ঘরে। তাহলে কি লিখবো? 45,000 টাকা থেকে বাদ দাও 56,250, কত হচ্ছে? 11,250। এটা 15,000, আর এটা কত হচ্ছে? 15,000 থেকে বাদ দেবো 18,750, কত হচ্ছে? 3,750। তাহলে এটা কি হচ্ছে? নীলাংশু প্লাস হবে, নীলাদ্রি আর শঙ্খদ্বীপ মাইনাস হবে। তাহলে চলে যা বসিয়ে দে পার্টনার্স ক্যাপিটালের ডেবিট দিকে, পার্টনার্স ক্যাপিটাল ডেবিট দিকে নীলাদ্রির ঘরে 11,250, নীলাদ্রির ঘরে 11,250, আর শঙ্খদ্বীপের ঘরে 3,750। আর নীলাংশুর ঘরে কেইট দিকে লিখবে 15,000 টাকা। কি লিখবে এখানে? বাই নীলাদ্রি অ্যান্ড শঙ্খদ্বীপ অ্যাকাউন্ট। এইদিকে লিখবি টু নীলাংশু অ্যাকাউন্ট। হয়ে গেল, শেষ তো, আর তো কোনো কাজ নেই। এবার কাজ হচ্ছে রিভ্যালুয়েশন মেলানো, সবার প্রথম কাজ। 30 আর 10 40,000 টাকা ক্রেডিট সাইডে, 40 থেকে 5 আর 2 7 বাদ দিলে কত হচ্ছে? 33,000 টাকা। লিখবো কি? টু পার্টনার্স ক্যাপিটাল, নীলাদ্রি, নীলাংশু আর শঙ্খদ্বীপ। রেশিও ছিল 3:1:1। ভাগ কর, 33,000 ডিভাইড বাই 5 ইন্টু 3, 19,800। 1 ছিল 6,600, তারপরটাও ছিল 6,600, ভাগ করে দিলাম। এটাই পার্টনার্স ক্যাপিটাল কে এর দিকে আসবে বাই ডিভ্যালুয়েশন বলে। কত কত টাকা? 19,800, 6,600, 6,600। যে রিটায়ার করে তার ঘরটা আগে করবো। রিটায়ার করেছে কি এখানে? নীলাংশু। নীলাংশুর ব্যালেন্স কত হচ্ছে? 1,15,000 আর 6 1,21,600। এখানে লিখবো 1,21,600, তার থেকে 4,000 বাদ দেবো, মানে কত হচ্ছে? 1,17,600। দেখি কি বলেছে। যে রিটায়ার করছে নীলাংশু, তাকে 1,17,600 টাকা পেমেন্ট করতে হবে। ঠিক আছে, তাকে 1,17,600 টাকা পেমেন্ট করতে হয়। 5-এর এন্ট্রি হয়ে গেল। 6 নম্বর এন্ট্রি কি বলেছিল? যে নীলাংশুকে আমি ইমিডিয়েটলি 20,000 টাকা দিচ্ছি, নীলাংশুকে আমি ইমিডিয়েটলি 20,000 টাকা পে করে দিচ্ছি। নীলাংশুকে যদি 20,000 টাকা দিয়ে দিই, তাহলে কি লিখবো? টু ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশের ঘরে লিখবো 20,000 টাকা। এই যে নীলাংশুকে 20,000 টাকা দিয়ে দিলাম, তাহলে পার্টনার্স ক্যাপিটাল ডেবিট দিকে লিখবি টু ক্যাশ অ্যাকাউন্ট বলে নীলাংশুর ঘরে 20,000 টাকা। তাহলে আমার ব্যাংকে দেখ কত ছিল? 32,000 টাকা ছিল। ব্যাংকে 32,000 টাকা ছিল। ঠিক আছে তো, দেখ কোশ্চেনে ব্যাংকে 32,000 টাকা ছিল, 20,000 টাকা দিয়ে দিই, তাহলে ব্যাংকে কত আছে আর? 12,000 টাকা। তাহলে ব্যালেন্স শিটে অ্যাসেট সাইডে ব্যাংকের ঘরে লিখবি 12,000 টাকা। ব্যাংকে দেখিয়ে দিবি 32,000 মাইনাস 20,000।
এই অঙ্ক তো ইজি দিয়েছিল, কোনো ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টই দেয়নি। এই অঙ্কটা কোনো রকমের কোনো ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট দেয়নি। ঠিক আছে, তাহলে যে রিটায়ার করছে তার পাওনা হচ্ছে টোটাল 1,17,600 টাকা। তার মধ্যে 20,000 টাকা দিয়ে দিয়েছি, রইল কত? 97,600। এই টাকাটা লোন অ্যাকাউন্টে ট্রান্সফার করতে বলেছে। রিটায়ারমেন্টে দু রকমের এন্ট্রি হয়, হয় তুমি লোন অ্যাকাউন্টে ট্রান্সফার করো, না হলে এই যে টাকাটা, ওর টাকাটা পুরো পেমেন্ট করবে। এই পুরো পেমেন্ট করার জন্য বাকি দুজন পার্টনার বাড়ি থেকে টাকা নিয়ে আসবে, যেটা ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট করতে হতো। সে এটা বলেনি ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট, ইজি অঙ্ক দিয়েছে। তাহলে কি লিখবো? টু নীলাংশু লোন অ্যাকাউন্ট, লোনটা লাইবিলিটি সাইডে লিখে দে, নীলাংশু লোন কত টাকা? 97,600 টাকা। তোর পার্টনারদের ক্যাপিটালটা বের করবো, কারা কারা হবে? নীলাদ্রি, নীলাদ্রি আর শঙ্খদ্বীপ। নীলাদ্রির ব্যালেন্স কর, 1,50,000 আর 19,800, মানে 1,69,800। এদিকেও লিখবো 1,69,800। তাহলে 1,69,800 থেকে বাদ দেবো কত? 12,000, মাইনাস করবো 11,250, কত হচ্ছে? 1,46,550। এবার শঙ্খদ্বীপ 1,00,000 আর 6,600 যোগ করলে হচ্ছে 1,06,600। এই 1,06,000 বাদ দেবো কি 4,000 আর 3,750, বাদ দিলে হচ্ছে 98,850। টু ব্যালেন্স সিডি। ঠিক আছে, তাহলে নীলাদ্রির ক্যাপিটাল 1,46,550 আর শঙ্খদ্বীপের ক্যাপিটাল 98,850। দুটো যোগ করে কত হচ্ছে? 2,45,400। তাহলে ব্যালেন্স শিট টোটাল কর, 90,000 যোগ 50,000 যোগ 2,000 যোগ 97,600 যোগ 2,45,400, কত হচ্ছে? 4,85,000 লাইবিলিটি সাইডে। এবার অ্যাসেট সাইডে কত হচ্ছে দেখা যাক। 12,000 যোগ 63,000 যোগ 80,000 যোগ 3,30,000, 4,85,000। দু সাইড ট্যালি করে গেল, সোজাই অঙ্ক ছিল অঙ্কটা। ঠিক আছে তো, তাহলে মিললো। আর 2 পিস অঙ্ক বাকি আছে, তাহলে শেষ হয়ে যাবে এই সেটটা। নেক্সট একটা রেশিও বলেছিল, ডেটাস টার্নওভার রেশিও আর জিপি রেশিও বের করতে বলেছিল। তো সবার প্রথম ডেটাস টার্নওভার রেশিওর ফর্মুলা লিখে ভাই, তারপর কোশ্চেন পড়ব। ঠিক আছে তো, এবার ডেটাস টার্নওভার রেশিও বের করতে বলে, তাই না? ডেটাস টার্নওভার রেশিও, ডেটাস টার্নওভার রেশিওর ফর্মুলা জানি, এটা বের করে ফেল। ডেটাস টার্নওভার রেশিও, ডেটাস টার্নওভার রেশিও বের করার ফর্মুলাটা কি? ক্রেডিট সেলস, ক্রেডিট সেলস ডিভাইডেড বাই অ্যাভারেজ ডেটার্স, ক্রেডিট সেলস ডিভাইড বাই অ্যাভারেজ ডেটার্স। তাহলে অঙ্কে ক্রেডিট সেল বলে দিয়েছে, অঙ্কে টোটাল সেল বলেছে 2,60,000, ক্যাশ সেল বলেছে 60,000, তাহলে ক্রেডিট সেল তো 2,00,000 টাকা।
তাহলে ক্রেডিট সেল কত বেরোচ্ছে আমার? 2,60,000 মাইনাস 60,000, 2 লাখ টাকা ডিভাইড বাই অ্যাভারেজ ডেটার্স। দেখি অ্যাভারেজ ডেটার্স দিয়েছে নাকি অঙ্কে। দেখ, ওপেনিং 30,000, ক্লোজিং 20,000, তাহলে অ্যাভারেজ তো 25,000। 30,000 যোগ 20,000 ডিভাইড বাই 2, তাহলে কত হচ্ছে? ওপরে 2 লাখ, নিচে 25,000, তাহলে কত হচ্ছে? 8, 8 টাইমস। নেক্সট কি বলেছিল? জিপি রেশিও না? হ্যাঁ। জিপি রেশিও বের করার ফর্মুলা হচ্ছে জিপি বাই সেলস ইন্টু 100। সেল কত ছিল অঙ্কে? 2,60,000, এখানে 100 লিখলাম। এবার দেখি জিপিটা কি বলেছে। জিপি বলে দিয়েছিল অঙ্কে? ও বাহ, অঙ্ক তো কিছুই নেই। জিপি 52,000, 52,000 বাই 2,60,000 ইন্টু 100, কত হচ্ছে? 20%। এটা ইয়ারের অঙ্ক। হ্যাঁ। 20% হয়ে গেল। দেখ, আর একটাই অঙ্ক বাকি আছে, তাহলে শেষ হয়ে যাচ্ছে। এর সাথে একটা থিওরি দিয়েছিল। থিওরি কি দিয়েছিল? রাইট 4 অবজেক্টিভস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। সাজেশনের কোশ্চেন, সাজেশন দেওয়াই আছে কোশ্চেনটা। এবার একটা ব্যালেন্স শিট দিয়েছে, ক্যাশ ফ্লো করতে বলে, তাই তো? ক্যাশ ফ্লো, ক্যাশ ফ্লোর মধ্যে কি আইটেম? আচ্ছা ঠিক আছে, ক্যাশ ফ্লো ঠিক আছে, ইজি আছে ক্যাশ ফ্লোটা। নর্মালি দেখ, ক্যাশ ফ্লো কোনো অ্যাডজাস্টমেন্টই দেয় না। তাহলে সবার প্রথম কি শিখেছি? আগে পিবিটি বের করে নেবো। আগে কি করে নেবো? আগে পিবিটি ক্যালকুলেট করে নেবো। আগে পিবিটি ক্যালকুলেট করে নেবো। প্রথমে কি লিখবো? পিবিটি ক্যালকুলেট করতে গেলে প্রথমে লিখতে হয় নেট প্রফিট। দেখি নেট প্রফিট কত বলেছে। 10,000 টাকা ছিল 21 সালে প্রফিট, আর 22 সালে প্রফিট 15,000 টাকা। নেট প্রফিট কত হচ্ছে? 5,000 টাকা। ঠিক আছে, এরপর এর সঙ্গে যোগ করতে হয় ট্রান্সফার টু রিজার্ভ। রিজার্ভে 15,000 টাকা ছিল, কত হলো? 12,500 টাকা। তাহলে লিখবি ট্রান্সফার টু রিজার্ভ 12,500। নেক্সট কি আসতো এর সঙ্গে? প্রভিশন ফর ট্যাক্স অঙ্কে নেই। তারপর আসতো প্রপোজ ডিভিডেন্ড। কোন ব্যালেন্সটা আসতো? ক্লোজিং ব্যালেন্স, মনে আছে তো? ক্লোজিং ব্যালেন্স 5,000 টাকা, লেখ প্রপোজ ডিভিডেন্ড 5,000 টাকা। $22,500 হয়ে গেল। কি হলো? পিবিটি, প্রফিট ফর ট্যাক্স। ঠিক আছে, এবার দাগ কাট। প্রথমে কি লিখতাম? এ দিয়ে লিখতাম ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ঠিক আছে? ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। তো প্রথমে কি লিখবো? প্রথমে লিখবো পিবিটি, যেটা বের করলাম। কত বের করলাম পিবিটি? 22,500। সেকেন্ড ঘরে লিখবো। এই যে যেইভাবে সাজিয়ে করছি না, একদম এইভাবেই পরীক্ষার হলে করবি, তাহলে বেশিটা নাম্বার আছে। পিবিটি ওয়ার্কিংসে করবি, তারপর যেইভাবে লিখছি সেইভাবে লিখবি। অনেকে কেউ লেখে না, অনেকে এই অপারেটিং, আমি দেখেছি অনেকে অনেকে দেখেছি যারা এই ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়ে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কথা বলছি, অন্য কোনো বোর্ড, তারা পুরো একটার মধ্যেই দেখায়। দেখবি বইতেও এইভাবে একটার মধ্যে সব দেখিয়েছে, কোনো ভাগ ভাগ করেনি। এটা হচ্ছে অরিজিনাল ফরম্যাট, যেটা এখন দেখাচ্ছি আমি। পিবিটি, পিবিটি 22,500, এর সাথে যোগ করতে হয় কি? নন ক্যাশ, নন ক্যাশ অ্যান্ড নন অপারেটিং এক্সপেন্সেস। নন ক্যাশ অ্যান্ড নন অপারেটিং এক্সপেন্সেস। দেখা যাক কি কি আছে নন ক্যাশ আর নন অপারেটিং এক্সপেন্সেস। অ্যাসেট সাইডের দিকে তাকাবি। গুডউইল ছিল 30,000, হলো 20,000। একটাই আছে, একটাই আছে। তো দেখ, 30 ছিল 20 হলো, তাহলে কমছে 10,000। তাহলে লিখবি, যোগ দিয়ে লিখবি গুডউইল 10,000 টাকা।
গুডউইল 10,000 টাকা। বলতে পারবি এই নন ক্যাশ আর নন অপারেটিং এর মধ্যে আমি বলেছিলাম 5 খানা আইটেম থাকে, এর বাইরে কোনো আইটেম পাবি না। 5 খানা আইটেম, একটা তো গুডউইল বললাম, আরেকটা কি থাকে? ডেপ্রিসিয়েশন থাকে। গুডউইল, ডেপ্রিসিয়েশন তোর পরীক্ষায় থাকে। এই দুটোই বেসিক্যালি পাবি, গুডউইল আর ডেপ্রিসিয়েশন। এছাড়াও আরো 3টে পয়েন্ট থাকে, সেটা হচ্ছে ওই ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার। ডিবেঞ্চার যদি ডিসকাউন্ট ইস্যু করি সেটা হতে পারে। যদি কোনো রকমের অ্যাসেট বেচে লস হয় সেটা আসতে পারে। এই যে কোনো রকমের অ্যাসেট বেচে লস হলে আসতে পারে, এটা কি খুব টাফ কোশ্চেন থাকলে এই পয়েন্টটা আসবে, এছাড়া থাকবে না। তারপর কি ডিসকাউন্ট অন ইস্যু অফ, কি বললাম বল? ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার। এটাও তো এটাও থাকে না, এই দুটো পয়েন্ট থাকে না, তবু আমি বলে দিলাম। আর কি? প্রিলিমিনারি এক্সপেন্সেস, নাম শুনেছিস? বলেছিলাম অ্যাসেট সাইডে থাকবে এটা, প্রিলিমিনারি এক্সপেন্সেস। ওটা থাকলে আসে, ওটা থাকলে আসে। কি বললাম? প্রিলিমিনারি এক্সপেন্সেস থাকলে আসে। স্যার এটা কোথায় থাকবে? ব্যালেন্স শিটে অ্যাসেটে থাকবে। ব্যালেন্স শিটে অ্যাসেটে থাকবে, তাহলে কি হবে দেখি? সবসময় ব্যালেন্স কমবে, ওটা আসে, ডিফারেন্সটা আসে। তাহলে বেসিক্যালি তুই তোর পরীক্ষার হলে তোর এইচএসএ ওয়েস্ট বেঙ্গল মানে কি কি পয়েন্ট পেতে পারিস? 3টে পয়েন্ট পেতে পারিস, একটা গুডউইল পেতে পারিস, একটা ডেপ্রিসিয়েশন পেতে পারিস, আর প্রিলিমিনারি এক্সপেন্স পেতে পারিস। ঠিক আছে? বলে দিলাম। তো অনেকগুলো অঙ্ক করেছিস, কখনো কখনো অঙ্ক করতে গিয়ে ক্যাশ ফ্লো করতে গিয়ে আটকে যেত। এই প্রিলিমিনারি এক্সপেন্স থাকলে বলতে পারতি না কোথায় আসবে। এটা এখানে আসে, নন ক্যাশ আর নন অপারেটিং। 5টাই আইটেম আসবে, বাইরে কোনো আইটেম আসবে না। কি বলেন? গুডউইল, প্রিলিমিনারি, গুডউইল, প্রিলিমিনারি এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন, ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার। ঠিক আছে? তো ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার, আর একটা কি বললাম বল? কোনো রকমের অ্যাসেট বেচে লস হলো। হ্যাঁ, আর একটা পয়েন্ট কখনো কখনো দেখা যায়, বাট খুব রেয়ার। আমি সিবিএসসি বা এসসি বোর্ডের কোশ্চেন পেপারেই দেখেছি। সেটা হচ্ছে কোনো রকমের কোনো ডিবেঞ্চার বা প্রেফারেন্স শেয়ার রিডিম করেছি প্রিমিয়ামে, তখন আসে। মানে খুব, মানে তোদের বইতে কোনোদিন দেখিনি কোশ্চেন। ঠিক আছে? এটা খুব হাই লেভেলের কোশ্চেন, খুব টাফ লেভেলের কোশ্চেনে এটা থাকতে পারে। ঠিক আছে? তো কি বললাম বুঝলি? যদি তোর পরীক্ষায় দেবেও না এই পয়েন্টটা। তোর পরীক্ষার জন্য 3টে পয়েন্ট মনে রাখলেই হবে। কি কি বললাম? প্রিলিমিনারি এক্সপেন্সেস, ঠিক আছে তো, গুডউইল, ডেপ্রিসিয়েশন, এই 3টে মনে রাখলেই কাজ হয়ে যাবে। তাহলে 22,500 আর 10,000 যোগ করে কত হলো? 32,500 টাকা। এটা হলো কি? অপারেটিং প্রফিট। এখন তোর মনে প্রশ্ন হতে পারে, স্যার আপনি তো বললেন অ্যাসেট বেচে যদি লস হয় তাহলে তো এখানে নন ক্যাশ আর নন অপারেটিং, কিন্তু অ্যাসেট বেচে লাভও তো হতে পারে। তা লাভ হলে কোথায় আসে? অ্যাসেট বেচে যদি লাভ হয় তখন কোথায় আসবে? এর নিচে লেস হয় একটা। আমরা আজ পর্যন্ত একটা অঙ্কও পাইনি লেস। তো প্রফেশনাল মানে উঁচু ক্লাসের কোর্সে আমরা পাই অ্যাসেট বেচে লাভ হচ্ছে। অ্যাসেট বেচে লাভ হলে তাকে বলে নন অপারেটিং ইনকাম, তখন লেস হয়। এই পয়েন্ট থাকবেই না, তোমায় বলে দিলাম এই পয়েন্টগুলো। দেখবি একটা 4 নম্বর সেট বিবিকুন্ডু 4 নম্বর সেটের একটা ক্যাশ ফ্লো করেছিল। খুব টাফ টাইপের ক্যাশ ফ্লো ছিল। ওই ক্যাশ ফ্লোটা কি হয়েছিল দেখিস তো? অ্যাসেট বেচে লস হয়েছিল। আমরা নন ক্যাশ আর নন অপারেটিং এ নিয়েছিলাম। কিন্তু আমার তো পরীক্ষায় দেবেই না। সবচেয়ে বড় কথা, আমার পরীক্ষায় অ্যাডজাস্টমেন্টই দেবে না। আমার পরীক্ষায় শুধু ব্যালেন্স শিট দেবে। ঠিক আছে তো? এবং এই যে ব্যালেন্স শিট দিয়েছে, এই ফরম্যাটে ব্যালেন্স শিট দেবে না। কোন ফরম্যাটে ব্যালেন্স শিট দেবে মনে আছে নিশ্চয়ই বলেছি? ওই পুরনো ওই ফরম্যাটের ব্যালেন্স শিট দেবে, যে নতুন ফরম্যাট হয়েছে। তো ওটা দেখে চিনতে হবে তোকে অঙ্কটা। হয়ে গেল সব। এবার দেখ কি কি আছে। কেইটার্স 15 ছিল, 13 হয়েছে। তাহলে কি হয়েছে? কেইটার্স 2,000 টাকা কি হয়েছে? কেইটার্স 2,000 টাকা কমে গেছে। তাহলে কারেন্ট লাইবিলিটি কমে গেছে। কারেন্ট লাইবিলিটি কমলে কি হয়? মাইনাস করতে হয়। লেখ, মাইনাস দিয়ে লেখ। ডিক্রিজ ইন কারেন্ট লাইবিলিটি কি লিখবো? কেইটার্স। কত টাকা? কত টাকা বললাম? 2,000 টাকা, তাই তো? কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, এইগুলো কিন্তু ওরা পরীক্ষায় ফুল মার্কস থেকে নাম্বার কাটতে পারে। কোন কোনগুলো? যদি এখানে কি করে বেরোচ্ছে এইগুলো না দেখা তাহলে নাম্বার কাটবে। ঠিক আছে? এক্সাম হলে এখন না দেখালেও ঠিক আছে, এক্সামে অবশ্যই দেখাতে হবে। তারপর এখানে সিএল লিখলাম, সিএল লিখলে তো নাম্বার দেবে না, তোকে লিখতে হবে কারেন্ট লাইবিলিটি। এইগুলো মাথায় রাখতে হবে, নাহলে ফুল মার্কস থেকে ওরা কাটতে থাকবে। তারপর কি ছিল? বিলস পেবেল। দেখ 8 ছিল 11 হয়েছে, মানে বেড়েছে, যোগ করতে হবে। ইনক্রিজ ইন কারেন্ট লাইবিলিটি কত? বিলস পেবেল 3,000 টাকা, তাই তো? নেক্সট, তাহলে ক্রেডিটার্স হয়ে গেল, বিলস পেবেল হয়ে গেল, গুডউইল হয়ে গেছে। আচ্ছা বলতে পারবি, ধর পরীক্ষা ধর এবছর এই পয়েন্টটা দিয়ে দিল, তখন কি করবি? গুডউইল এখানে কি হয়েছে? কমে গেছে। বাড়তেও তো পারে। তোরা যত অঙ্ক পেয়েছিস সব কমেছে কমেছে কমেছে। যদি ধর কোনো এক বছর এবছর পরীক্ষা দিয়ে দিলে গুডউইলের ব্যালেন্স বেড়ে গেছে, তখন কি হবে? গুডউইল বেড়ে গেছে, গুডউইলের ব্যালেন্স কখন বাড়তে পারে? যদি একটা কোম্পানি যদি আরেকটা কোম্পানি বিজনেস কিনে নেয়, তখন গুডউইল বাড়বে। আর গুডউইল বাড়া মানে এটা হচ্ছে ইনভেস্টিং ক্যাশ ফ্লো, এটা মাথায় রাখতে হবে।
সাপোজ দিয়ে দিলে এগুলো জেনে রাখতে হবে। গুডউইল সবসময় কমে, কিন্তু গুডউইল তো বাড়তেও পারে, বাড়তে পারে, গুডউইল বাড়তে পারে। আর গুডউইল যদি বাড়ে, আমি কোনো কোম্পানির বিজনেস কিনেছি, কোনো কোম্পানির বিজনেস কিনেছি মানে যত টাকা পেমেন্ট করার কথা যাচ্ছে আমি এক্সট্রা পেমেন্ট করে দিয়েছি, অর্থাৎ এটা পারচেস, তার মানে সেক্ষেত্রে পারচেস গুডউইল, তাহলে এটা কি হবে, ইনভেস্টিং ক্যাশ ফ্লো থেকে মাইনাস হবে। এটা মনে রাখবি, এই পয়েন্টটা মনে রাখবি, কিন্তু এই পয়েন্টটা মনে রাখবি। যেমন ধর ইন্টারেস্ট পেড, মনে আছে বলতে পারবি ইন্টারেস্ট পেড কোন ক্যাশ ফ্লো? ইন্টারেস্ট পেড হচ্ছে ধর কি ক্যাশ ফ্লো বল? ফাইন্যান্সিয়াল, ফাইন্যান্সিং ক্যাশ ফ্লো। কিন্তু ইন্টারেস্ট রিসিভ দিলে তখন ইনভেস্টিং, মনে রাখতে হবে। তেমনি এরকম অনেক কথা, অনেক কিছু আমরা বারবার করেছি, ঠিক আছে? তো এগুলো মনে রাখতে হবে। ডিভিডেন্ড পেড, ডিভিডেন্ড পেড হচ্ছে ফাইন্যান্সিং, কিন্তু ডিভিডেন্ড রিসিভড হয়ে গেলে ইনভেস্টিং। এইগুলো কিন্তু জানতে পারে, ঠিক আছে? তো আচ্ছা, ক্যাশ ফ্লোতে যদি ওই অঙ্ক দেয় তাহলে অঙ্ক করবি না। ধর এখন রিসেন্ট ইয়ারে খুব ট্রেন্ড এসছে, এটা দিচ্ছে, ধর ক্যাশ ফ্লো থেকে 6 নাম্বার আছে, তো বললো ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট কাকে বলে, 2 নাম্বার, হয়ে গেল 2 নাম্বার। ওর সঙ্গে 4টে কোশ্চেন দিল, বলছে কোনটা কোন অ্যাক্টিভিটিস, ওটা লিখবে। ফুল মার্কস তুলে দেবে, নাম্বার কম, মানে সরি, সময়টা কম লাগবে, ঠিক আছে? তো এবার ধর একটা কোশ্চেন দিল ইস্যু অফ শেয়ার, বলছে বলো কোন অ্যাক্টিভিটিস, এর বলবি স্যার এটা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, কিন্তু এইভাবে লিখলে নাম্বার দেবে না। ইস্যু অফ শেয়ার এটা কি ফাইন্যান্সিং এর, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, ফাইন্যান্সিং এ ইনফ্লো হচ্ছে না আউটফ্লো হচ্ছে? ইনফ্লো হচ্ছে, মানে বুঝতে পারছিস তো? ইস্যু অফ শেয়ার হচ্ছে মানে কি, আমার টাকা আসছে না টাকা যাচ্ছে? টাকা আসছে, তাহলে তো তোকে বলতে হবে তো এটা হচ্ছে ইনফ্লো হচ্ছে, ঠিক আছে? এটা লিখবি, বলছে এটা হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস ইনফ্লো, এটা ইনফ্লো হচ্ছে, ঠিক আছে? এইভাবে লিখতে হবে তোকে। আচ্ছা যাই হোক, অ্যাসেট সাইডে কি ছিল, স্টক ছিল 11,000, হলো 13,000 টাকা, কারেন্ট অ্যাসেট বাড়ছে। তারপর ডেটার্স 18 ছিল 19 হলো, বাড়ছে। পেড রিসিভেবল 10 ছিল 25 হলো, বাড়ছে। তাহলে কারেন্ট অ্যাসেট বাড়লে কি করতে হয়, মাইনাস করতে হয়। তাহলে মাইনাস দিয়ে লেখ, ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস। ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস, ঠিক আছে? তো তাহলে কি কি বললাম প্রথমে, স্টক, দেখ স্টক কত ছিল, 11 ছিল 13 হলো, 2,000 টাকা স্টক। ডেটার্স 18 ছিল 19,000 টাকা, 1,000 টাকা হলো ডেটার্স, লেখ ডেটার্স 1,000 টাকা। বিল রিসিভেবল 10 ছিল 25 হলো, মানে 15,000 টাকা বিল রিসিভেবল। তাহলে 15 আর 3 18,000 টাকা, এটা মাইনাস, তাহলে কত হচ্ছে, 32,500-র সাথে 1,000 যোগ করলে 33,500, 33,500 থেকে যদি 18,000 টাকা বাদ দিস তাহলে কত হচ্ছে, 15,500। এটা হলো ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। বি বলে লিখবো ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। আর একটা কথা, পরীক্ষায় নাম্বার কাটতে পারে, যদি ক্যাশ ফ্লো করিস একটা কারণ নাম্বার কাটতে পারে। প্রথমে কি হয়, অপারেটিং, তারপরে কিন্তু ইনভেস্টিং এ লিখতে হয়। ইনভেস্টিং এর সঙ্গে যদি ফাইন্যান্সিং লিখে দিস তাহলে নাম্বার কেটে দেবে, কারণ এটা রুল আছে, কিন্তু রুল, এটা কোম্পানির রুল। অপারেটিং এর পর ইনভেস্টিং এ লিখতে হবে, তারপর ফাইন্যান্স লিখতে হবে, এইগুলো মেনটেন করতে হবে। ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, দেখি কি বলেছে, ব্যাংক ওভারড্রাফট, কারেন্ট লাইবিলিটি। ব্যাংক ওভারড্রাফট, তাই না? ব্যাংক ওভারড্রাফট, দেখ ব্যাংক ওভারড্রাফট সম্পর্কে এক একজন এক একটা করে। কেউ ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের মধ্যে ট্রিট করে, কেউ কারেন্ট লাইবিলিটির মধ্যে যদি ট্রিট করিস তাহলে অপারেটিং এ, তুই যদি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট মধ্যে ট্রিট করিস তাহলে লাস্টে চলে যাবে একদম ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট যেখানে, ওখানে চলে যাবে। আবার আমি যেটা করি সবসময় ফাইন্যান্সিং এ করি, আমি মনে করি একজন লোন, ঠিক আছে, লোন হিসেবে ট্রিট করে সবচেয়ে সোজা, কোনো হেডে ঝামেলা নেই, ঠিক আছে? তো এটা আমি করি, ঠিক আছে? যাই হোক, যেটা বলছিলাম তোদের, ফিক্স অ্যাসেট দেখ 46 ছিল, 83,500 হচ্ছে, তাই তো? তার মানে কি হয়েছে, ফিক্স অ্যাসেট কিনছিস, ফিক্স অ্যাসেট কিনলে টাকা যাচ্ছে, তাহলে মাইনাস দিয়ে লিখবি, ইনভেস্টিং এ লিখবি পারচেস অফ ফিক্স অ্যাসেট,
লেখ পারচেস অফ ফিক্সড অ্যাসেটস কত টাকা? -37,500। কেন মাইনাস হলে বুঝতে পেরেছিস? কিনছিস। হয়ে গেল লাস্ট সি। ক্যাশ ফ্লো ফর্ম ইনভেস্টিং হয়ে গেল, এবার হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। কি ছিল? প্রথমে ছিল শেয়ার ক্যাপিটাল 45 থেকে 65, মানে 20,000 টাকা। লিখবি ইস্যু অফ শেয়ার ক্যাপিটাল 20,000 টাকা। এবার লিখবি ইস্যু অফ শেয়ার ক্যাপিটাল 20,000 টাকা। ইনারে লিখবি। এবার দেখ সব হয়ে গেছে, শুধু একটাই বাকি ছিল, সেটা হচ্ছে ডিভিডেন্ড। দেখ ডিভিডেন্ড 10,000 টাকা ছিল, 5,000 টাকা। আমি বলেছিলাম ডিভিডেন্ড পে করি কোনটা? আগের বছরের টাকাটা পেমেন্ট করতে হয়, তাহলে 10,000 টাকা পেমেন্ট হবে। লেখ মাইনাস দিয়ে লেখ ডিভিডেন্ড পেড 10,000 টাকা। আর কি ছিল? ব্যাংক ওভারড্রাফট। দেখ 15 ছিল, 25 হলো, মানে কি তুই আরো লোন নিয়েছিস 10,000 টাকা। তাহলে লিখবি কি ব্যাংক ওভারড্রাফট 10,000 টাকা, যোগ দিয়ে লিখবি। যোগ দিয়ে লিখবি কি ব্যাংক ওভারড্রাফট কত বললাম? 10,000 টাকা, তাই তো? 10 10 20,000 টাকা বাইরের ঘরে বসে গেল। যোগ বিয়োগ করে দেখতে হবে কত হচ্ছে। 15,500 মাইনাস 37,500, ঠিক আছে তো, প্লাস 20,000 কত হচ্ছে? -2,000। ঠিক আছে, কত বেরোলো? -2,000। যেটা বেরোলো তাকে বলে নেট। এবার লিখবি নেট চেঞ্জ ইন ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। নেট চেঞ্জ ইন ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, ঠিক আছে? নেট চেঞ্জ ইন ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট এসে যোগ কর প্লাস ওপেনিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ওপেনিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, ঠিক আছে? ওপেনিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট কত ছিল দেখ? 3,000 টাকা ছিল, তাই তো? ওপেনিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট 3,000 টাকা ছিল, তাহলে 3 থেকে 2 বাদ দিলে কত হলো? 1,000 টাকা। এটাকে বলে ক্যাশ ফ্লো। হচ্ছে এমন একটা অঙ্ক না, তুই পরীক্ষার হলেই বুঝতে পারবি তোর অঙ্ক মিলেছে কি মেলেনি, তাই না? পরীক্ষার হলেই বুঝতে পারবি তোর অঙ্ক মিলেছে কি মেলেনি। ক্লোজিং এ কত বেরোলো আমাদের? 1,000 টাকা। আর ওখান থেকে ব্যালেন্স শিটে দেখ ক্লোজিং ক্যাশ 1,000 টাকা, তার মানে আমাদের অঙ্ক মিলে গেছে। ক্লোজিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট শেষ হয়ে গেল, টেস্টটা শেষ হয়ে গেল। ঠিক আছে।